ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান জিজ্ঞাসা। আজকে আমি সোলার সেল নিয়ে আলোচনা করব। আগের দিন ফটোডায়োড এবং এলইডি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি করব সোলার সেল নিয়ে। তো দেখো, সোলার সেলটা কি, এটা আমরা এখন তো খুব ব্যবহারিক জীবনে ইউজ তো খুব বেশি হয়। হ্যাঁ, তো আমরা ফটোডায়োড যারা পড়েছে, ঠিকঠাক আমার ভিডিওটা দেখেছো তোমরা, তাদের সোলার সেল বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো অ্যাকচুয়ালি ফটোডায়োডের ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে সোলার সেল। সোলার সেল অন্য কিছু বিশাল এখানে রকেট সায়েন্সের কিছু নেই। সোলার সেলটা হচ্ছে এক প্রকারের ফটোডায়োড। এর ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে এটাকে আমরা ফটোডায়োডটাকে যেখানে আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে সোলার সেলে। ঠিক আছে, তাহলে ফটোডায়োডে কি হয়, ফটোডায়োডে যে সূর্য থেকে যে রেডিয়েশনটা আসে, সেই সৌরশক্তির যে রেডিয়েশনের যে এনার্জিটা থাকে সেটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করাটাই হচ্ছে আমার সোলার সেল। ক্লিয়ার হয়েছে? যদি পরীক্ষায় কোশ্চেন আসে ফটোডায়োড কাকে বলে, তাহলে আমরা বলবো কি, যে সৌরশক্তিকে বা সূর্য থেকে আগত যে আমার ফোটনের যে শক্তি বা রেডিয়েশন, সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করাটাই হচ্ছে সৌরকোষের কাজ। এটাই হচ্ছে সোলার সেল। অ্যাকচুয়ালি সোলার সেলে যদি আমি লিখিয়ে দিয়েছি, ফটোডায়োডের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে সৌরকোষ। ফটোডায়োডে আপতিত সৌরশক্তি বা রেডিয়েশনকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এর ডায়াগ্রামটা কীরকম হবে এটা একটু ইম্পর্ট্যান্ট। দেখো, বেশিরভাগ বইয়ে এত ডিটেলসে বলেনি, আমি একটু বলে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কারণ যেভাবে বইয়ে বলেছে সেভাবে কিন্তু তোমরা ঠিকঠাক ব্যাপারটা ভেতরে ঢুকতে পারবে না। কারণ এগুলো শুধু এইচএসের জন্য না, এগুলো থেকে কিন্তু নিট আইআইটিতেও কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা করলে তোমার যেমন এইচএসের জন্য ভালো হবে, নিট আইআইটির জন্যও ভালো হবে। তো দেখো যে কীরকম, আমি যে ফটোডায়োডটা নিয়েছিলাম, ফটোডায়োডটাকে কী ছিল, ফটোডায়োডের মধ্যে পিএন জাংশন ছিল। তো এখানেও পিএন জাংশনটা হবে এবং পি আর এনের মধ্যে যে গ্যাপটা হবে, আমি একটু ছবিটা এখানে আর একটু আঁকছি তোমাদের ক্লিয়ার করার জন্য। ধরো এটা একটা ফটোডায়োড, ঠিক আছে। এই যে আমি পিএনটা নিলাম, ঠিক আছে, পিএন জাংশনটা একটু বড় করি। এই যে পিএন জাংশনটার মধ্যে পিটা ছোট হবে, উইথটা পাতলা হবে, এনটা কিন্তু তার থেকে মোটা হবে। এর রিজন আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে পিটাকে ছোটো রাখার কারণ হচ্ছে যে আমি যে এই যে পিএন জাংশনটাকে নিয়েছি, পিএন জাংশনটা যে তৈরি হয়েছে, এখানে যে পিএন জাংশনটা পি আর এনটাকে আমি যে লাগিয়েছি, তো এইখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি লাগানোর পর এই দুটো জায়গায় দেখো, এখানে আমি বোল্ড করে দিয়েছি কালো দিয়ে। এইটা হচ্ছে একটা মেটালের স্ট্রিপ লাগানো হয়, আর এখানে ছোটো ছোটো মেটালের স্ট্রিপ লাগানো হয়। ঠিক আছে, তাহলে এই ছোটো ছোটো মেটালের স্ট্রিপ থেকে এখান থেকে দুটো তার বের করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে গ্যাপ কেন রাখা হয়? এখানে গ্যাপ রাখার উদ্দেশ্য একটাই, যে সৌরশক্তিটাকে মানে সূর্যের আলোটাকে এর মধ্যে প্রবেশ করাতে দিতে হবে। এবার সূর্যের আলোর প্রবেশ যাতে করে একবারে ওই রিজিয়ন পর্যন্ত যায়, এই জাংশনটা পর্যন্ত যায়, তার জন্য আমাকে পিটাকে কিন্তু ছোটো করা হয়। ঠিক আছে, পি যদি বড় করি তাহলে কি যেতে সময় লাগবে। ঠিক আছে, ওই জন্য পিটাকে ছোটো করা হয়, যাতে ও খুব তাড়াতাড়ি এই লেয়ারের মধ্যে প্রবেশ করতে পারে, পিএন জাংশনের কাছাকাছি আসতে পারে রেডিয়েশনটা। আর এইখানে যে গ্যাপগুলো রাখা হয়, সেই গ্যাপগুলো রাখার উদ্দেশ্য একটাই, যে সৌরশক্তিটা যেন বা সূর্যের রশ্মিটা যেন ওই জাংশনের মধ্যে পড়তে পারে। তো যাই হোক, তো এইভাবে পিএন ফর্মেশন করার পর এখানে কী তৈরি হবে, ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। ডিপ্লেশন রিজিয়ন কী, কীভাবে তৈরি হয়েছে, এগুলো আমার ভিডিওতে তোমরা দেখতে পারো। পিএন জাংশনে চলে যাবে, পুরো ডিটেলসে বলা আছে। ঠিক আছে, আমি জন্য মোর ডিটেলসে গেলাম না। তো এখানে কী হবে, পিএন জাংশন তৈরি হবে, একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। ডিপ্লেশন রিজিয়নটা যেখানে তৈরি হলো, সেখানে দেখো এই যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দিয়েছে, এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আয়ন। এখানে কিন্তু না আছে ইলেকট্রন, না আছে হোলস। ঠিক আছে, এগুলো হচ্ছে আয়ন। পি এর দিকে কোন আয়ন থাকবে, নেগেটিভ আয়ন। এনের দিকে কোন আয়ন থাকবে, পজিটিভ আয়ন। যাই হোক, এবার সানের রে পড়লো, পরে কী হবে, এই যে কম্বিনেশন হয়েছিল পিএন জাংশনের মধ্যে, যে রিকম্বিনেশন হয়েছিল, তার ফলে কি হয়েছিল, ইলেকট্রন পেয়ারগুলো কী করেছিল, রিকম্বিনেশন ফলে ওখানে বন্ড তৈরি করেছিল। ঠিক আছে, এই যে সানলাইটের রেডিয়েশনের যে এনার্জিটা পড়লো, তারা কি করলো, সেই বন্ডটাকে আবার ভাঙতে সাহায্য করলো। তাহলে সৌরশক্তি থেকে যে আমরা যে রেডিয়েশনের যে এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জিটা কী করছে, সেই এনার্জিটা
ইলেকট্রন হোল যে রিকম্বিনেশন হয়েছিল বা ওরা যে বন্ডটা তৈরি করেছিল সেই বন্ডটাকে ভাঙবে। বন্ডটা ভাঙলে কী হবে, সঙ্গে সঙ্গে ওখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে। আচ্ছা, সূর্যরশ্মি পড়লো, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, বন্ডগুলো ভাঙলো ডিউ টু এনার্জি অফ সান। ভাঙার পর কী হবে, ভাঙার পর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু দেখো, বললে তোমাদেরও শুনতেও ভালো লাগবে এবং ব্যাপারটা সম্বন্ধে ইন্টারেস্টও জাগবে। যখনই পড়লো তখনই কি হলো যে ইলেকট্রন এবং হোল যেগুলো আছে এখানে কি আছে, নেগেটিভ আয়ন আছে। তাহলে হোলগুলো কি পজিটিভ, ওই জন্য এরা অ্যাট্রাক্ট হবে কার দিকে, এই হোলগুলো অ্যাট্রাক্ট হয়ে গেল নেগেটিভ আয়নের দিকে। ঠিক আছে, যারা ইলেকট্রন, আমি বোল্ড দিক করে করছি, ইলেকট্রনগুলো চলে আসবে পজিটিভের দিকে। ঠিক আছে, ইলেকট্রনগুলো চলে আসবে পজিটিভের দিকে। আচ্ছা, এবার দেখো হোলগুলো কোন দিকে দেখেছে, হোলগুলো গেছে পি সাইডে। যেহেতু হোলগুলো পি সাইডের দিকে আছে তাহলে এখানে কী হবে, পজিটিভ বিভব তৈরি হবে। ইলেকট্রনগুলো কোন দিকে আছে, এন সাইডে, তাহলে এখানে কোন বিভব তৈরি হবে, নেগেটিভ বিভব তৈরি হবে। যেই পজিটিভ নেগেটিভ বিভব তৈরি হলো এখানে কী পাবো আমরা, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে এবার আমরা বিভিন্ন কাজে লাগাবো। একটা কথা মনে রাখবে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু একটা সেলের জন্য খুবই কম। এই পোটেনশিয়াল ডিফারেন্স একটা সেলের জন্য, মানে এরকম ছোটো ছোটো সেল থাকে। আচ্ছা, আর একটা ব্যাপার বলে দিই, এই যে পুরো সিস্টেমটা এখানে যে স্ট্রিপগুলো করা আছে এখানে কিন্তু একটা কাঁচের বাক্স দ্বারা এটাকে প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু একটা কাঁচের বাক্স দ্বারা প্রোটেক্ট করা হয়। তাহলে এই যে ডেল ভিটা তৈরি হলো, মূল ব্যাপারে আসি, ডেল ভিটা তৈরি হলো যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি, এর মান হচ্ছে খুব কম, 0.01 ভোল্ট একটা সেলের জন্য। এই জন্য কী করা হয়, 0.01 ভোল্ট দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। এই জন্য বহু সংখ্যক সেলকে, সৌরকোষকে শ্রেণীতে লাগানো হয়, প্রত্যেকটা শ্রেণীকে আবার প্যারালে লাগানো হয়। এর ফলে কি আমি একটা বিশাল অ্যামাউন্ট অফ, বেশ ভালো অ্যামাউন্টের কী পাবো, পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কী করবে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু আমি যদি এবারের ব্যবহারিক প্রয়োগে যদি আসি, এই পোটেনশিয়াল ডিফারেন্স পেলাম, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কী করবে, এখানে যদি আমি একটা শর্ট করে রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, একটা আরএল লাগিয়ে দিলাম, তাহলে কী হবে, এখানে কারেন্ট যাবে, তাই না? এই কারেন্টটা কী করবে, এই যে এনার্জিটা পেলাম এই কারেন্টটা কী করবে, যদি আমি কোনো ব্যাটারি লাগে ব্যাটারিটাকে চার্জ করবে। এবং তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে ল্যাম্পপোস্টে এখন যে আলোগুলো দেওয়া হয়, সোলার সেল যেগুলো লাগানো হয়, ওখানে দেখবে ব্যাটারি লাগানো থাকে। যে এই যে সৌরকোষ থেকে যে এনার্জিটা পেলাম, যে কারেন্টটা পেলাম, সেই কারেন্টটা কী করলো, ওই ব্যাটারিটাকে কী করবে, ব্যাটারিটাকে চার্জ করবে। দিনের বেলা কী করবে, সাধারণত ওগুলো রাতের বেলা করেই, দিনের বেলা তো কাজ করে, দিনের বেলাতে কাজ করে না, কিন্তু অ্যাকচুয়ালি করানো হয় এটাকে রাতে। কারণ কি, কারণ দিনের বেলা প্রত্যেকটা সময় ব্যাটারিটাকে চার্জ করবে। দিনের বেলায় সূর্য ওঠে, সেই সূর্যের রেডিয়েশনে কী হয়, এনার্জি তৈরি হয়, মানে কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টটা কী করে, বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কী করে, ব্যাটারিটাকে চার্জ করে, রাত্রেবেলা করে আলো জ্বলে। ঠিক আছে, এই একই জিনিস ব্যবহার করা হয় কোথায়, আর একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে তোমার যেগুলো আমরা কৃত্রিম উপগ্রহ পাঠাই, স্যাটেলাইট পাঠাই, স্যাটেলাইটের পুরো বডিটাকে কী করা হয়, স্যাটেলাইটটাকে কাজ করার জন্য কী লাগবে, এনার্জি লাগবে। তো সেই এনার্জিটা কোথায় পাবে, সেই সোলার সেল লাগানো হয়। সেই সোলার সেল কী হয়, সেই সোলার সেলের মধ্যে ব্যাটারি লাগানো থাকে, সূর্য থেকে যে আলোগুলো আসে, ঠিক আছে, সেই আলোগুলোর সাহায্যে ওরা চার্জ হয়, ব্যাটারিটাকে চার্জ করে, এনার্জি প্রোভাইড করে। তো এই হচ্ছে আমার সোলার সেলের ফাংশন। ঠিক আছে, তো এইভাবে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা হয়। এবং এটাকে যদি আমি রেজিস্ট্যান্স দ্বারা শর্ট করে দিই তাহলে শর্ট সার্কিট কারেন্ট পাই। এই জিনিসটাকে যদি আমি বিশাল বড় আকারে, যেমন অনেক এখন তো বাড়িতে সোলার সেল লাগাচ্ছে, কারণ কী হচ্ছে, যে সোলার সেল লাগিয়ে দিচ্ছে, দিনের বেলা করে চার্জ হচ্ছে, রাত্রেবেলা করে সেটাকে ইউজ করতে পারছে, বাড়িতে বিভিন্ন রকম ইকুইপমেন্ট চলছে, লাইট ফ্যান সবই চলছে। তো এর ব্যবহারিক প্রয়োগ এখন দিন দিন বাড়ছে। তো এখন অনেকে ছাদের উপরেও করে নেয়, পুরো ছাদ, যাদের ছাদ একটু বড় বা স্কোয়ার ফিট অনুযায়ী আছে, তারা প্রত্যেকটা কী করে, ওই বিছিয়ে দেয় সোলার সেল। এখন স্কুলগুলোতে লাগানো হয়। তো যাই হোক, তো এই হচ্ছে আমার সোলার সেলের ইউজ। সোলার সেল কী প্রশ্ন আসতে পারে, কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়, এখানে কোন ডায়োড ব্যবহার করা হয়, ফটো ডায়োড ব্যবহার করা হয়, এর ভোল্টেজটা কত, কোন শ্রেণীতে লাগানো হয়, শ্রেণীগুলোকে আবার প্যারালে লাগানো হয়। আচ্ছা, এই গেল। এইবার দেখো এখানে একটা গ্রাফ আছে, আইভি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আইভি ক্যারেক্টারিস্টিকটা কি, যে আমি যে বিভব
ভোল্টেজ নিলাম, এদিকে কারেন্ট নিলাম। এটা হচ্ছে বিভব প্রভেদ, এটা হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ। এবার দেখো, এই যে আমি সার্টেন একটা ভোল্টেজের জন্য ভোল্টেজটা কখন পাবো? যখন এটা ওপেন সার্কিট থাকবে তখন ওই ভোল্টেজ পাবো। যেই এটাকে রেজিস্ট্যান্স দ্বারা শর্ট করে দিব তখন কি পাবো? তখন পাবো শর্ট সার্কিট কারেন্ট। মাইন্ড ইট, শর্ট সার্কিট কারেন্ট কখন পাবো? যখন এটাকে রেজিস্ট্যান্স দ্বারা শর্ট করা হবে। ওপেন সার্কিট ভোল্টেজ কখন পাবো? যখন এটাকে রেজিস্ট্যান্সটাকে খুলে ওপেন করে দেবো। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে কোনো একটা পার্টিকুলার ভোল্টেজের জন্য ভিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ, আর শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। আইএসসি মানে কি? শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে যে কোনো একটা পার্টিকুলার ওপেন সার্কিট ভোল্টেজের জন্য আমি যে কারেন্টটা পাবো, গ্রাফটা কি পার্টিকুলার ভিওসির জন্য আমি এরকম একটা কারেন্ট পেলাম। ঠিক আছে, এবার যদি দিস ইজ ভিওসি, এটা হচ্ছে আইএসসি, গ্রাফটা আঁকতে দিতে পারবি খায়। এবার ধরো এই যে চার্জিংয়ের সিস্টেমটা, এই চার্জিংয়ের সিস্টেমটা তো সবসময় একই রকম হয় না। সকালবেলা একটু কম হলো, যত দিন বাড়বে বা বেলা বাড়বে, রেডিয়েশনের এনার্জি বাড়বে, তখন কী হবে? ভোল্টেজটা আরও বাড়বে। তো ভোল্টেজটা যদি বাড়ে, কারেন্টটাও আমি তখন বেশি পাবো। ভোল্টেজটা বাড়লো, ভোল্টেজটা বেড়ে হলো, ধরা গেল ভিওসি ড্যাস্ট, তার জন্য যে কারেন্টটা পেলাম সেটা আইএসসি ড্যাস্ট। ঠিক আছে, তাহলে প্রত্যেক সময় কিন্তু একই রকম আমি চার্জিংটা পাবো না। সকালের দিকে কম পাবো, সেই সময় রেডিয়েশনের পরিমাণ কম থাকে। বেলা বাড়বে, হ্যাঁ, সূর্যের আলোর পরিমাণ যত বাড়বে এনার্জি তত পাবো, রেডিয়েশন তত বাড়বে। রেডিয়েশন বললে কী হবে? বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, তত বেশি সংখ্যক কারেন্ট পাবো, পোটেনশিয়াল ডিফারেন্স বেশি পাবো। পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমি কী পাবো? কারেন্টটাও তত বেশি পাবো। তাহলে এই হচ্ছে মেকানিজম অফ সোলার সেল। সোলার সেলের ব্যবহার বলে দিয়েছি, কিসে হয়েছে। আরেকটা কোশ্চেন এখানে খুব আসে যে এখানে কি আমি নর্মাল ডায়োড ইউজ করতে পারবো, যেমন সিলিকন, জার্মেনিয়াম? না। তো এখানে কোশ্চেন আসে, এরকম কোশ্চেন আসতে পারে যে এখানে সিলিকন বা জার্মেনিয়াম জাতীয় ডায়োড কেন পিএন জাংশন ডায়োড কেন ইউজ করা হয় না কেন, বা এর পরিবর্তে আমরা একটা ডায়োড ইউজ করি, সেটা হচ্ছে গ্যালিনিয়াম আর্সেনাইড, GaAs। কোশ্চেনটা যাবে তোমার সোলার সেলে ছবিটি ভালো করে লিখি। কোশ্চেনটা এরকম কোশ্চেন আছে, সোলার সেলে গ্যালিনিয়াম আর্সেনাইড ক্লাসকে ব্যবহার করা হয় কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে এটা। যে সিলিকন, জার্মেনিয়ামের পরিবর্তে আমি এই জাতীয় গ্যালিনিয়াম আর্সেনাইড জাতীয় অর্ধপরিবাহী আর্সেনাইডের, এটা অবশ্যই এটা কি অর্ধপরিবাহী, মনে রাখবে, অর্ধপরিবাহী জাতীয় ক্লাস ব্যবহার করা হয় কেন? দেখো, গ্যালিনিয়াম আর্সেনাইডের যে ব্যান্ড গ্যাপ মানে হচ্ছে, মনে হয় তোমার বাংলাটা হচ্ছে ব্যান্ড গ্যাপের শক্তি পটি। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ ফর গ্যালিনিয়াম আর্সেনাইড। ব্যান্ড গ্যাপ হচ্ছে কত? ব্যান্ড গ্যাপ 1.5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার সূর্য থেকে যে ফোটনগুলো আসে, রেডিয়েশনের মাধ্যমে যে ফোটনগুলো আসে, তার বেশিরভাগেরই এনার্জি হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে কী হবে? বেশি সংখ্যক ফোটনকেই আমি ইউজ করতে পারবো, মানে কোফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশনটা, মানে সেলটা তো বিছানো থাকে, সেখানে কোফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশনটা বাড়বে গ্যালিনিয়াম আর্সেনাইড নিলে, কারণ বেশিরভাগ
যে ফোটনটা আসে সূর্য থেকে বেশিরভাগেরই কিন্তু ধরে নাও 80% কি 85% প্রত্যেকেরই 1.5 ইলেকট্রন ভোল্ট। তো আমাকে সেই ধরনের কেলাসি ব্যবহার করতে হবে, সেই ধরনের অর্ধপরিবাহী ব্যবহার করতে হবে যার ওই ব্যান্ড গ্যাপটা 1.5-এর কাছাকাছি, তবে তো সে রিকম্বিনেশন করতে পারবে না, হতে পারবে না। তাই জন্য কিন্তু এই গ্যালিনিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ 1.5, যা ফোটনের এনার্জির সঙ্গে প্রায় মিলে যায়। তাই জন্য সোলার সেলে জার্মেনিয়াম বা সিলিকনের পরিবর্তে গ্যালিয়াম আর্সেনাইড অর্ধপরিবাহীটিকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি দিলাম, তোমরা ভিডিওটা পজ করে যদি লেখার দরকার থাকে লিখে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটা লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমাদের পরীক্ষা সামনেই আছে, ভালো হবে। থ্যাংক ইউ।